সুধী দর্শক, আজ আমরা এসেছি গ্রিন পার্টির অফিসে এবং গ্রিন পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে। গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান সাহেবের আমরা একটি সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণের জন্য তার কেন্দ্র অফিসে অবস্থান করছি। আজকে আমরা এই রাজু আহমেদ খানকে কিছু প্রশ্ন করব, যে কাজগুলো আমরা ধারাবাহিক সাধারণত রাজনৈতিক ব্যক্তিদের কাছে করে থাকি। ঠিক তেমনই একজন ব্যক্তি, পথিত যশা এই রাজনীতিবিদ। দীর্ঘ সময় আমরা তাকে দেখেছি বিগত দিনে আন্দোলন সংগ্রামে রাজপথে। আপনি দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন এবং এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে অন্তর্বর্তী সরকার এসেছেন, প্রায় 6 মাস অতিবাহিত হতে চলল। অন্তর্বর্তী সরকার প্রধান হল শান্তিতে নোবেলজয়ী এবং বিশ্ববরেণ্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। আপনি কি মনে করেন যে এই 6 মাসে উনি যা দেখিয়েছেন, যা করেছেন এবং যা করবেন, এর মধ্যে রাষ্ট্রের যে বিনির্মাণ কাজ এবং সংস্কার যে কাজগুলো উনি কথা দিয়েছিলেন, ওই লাইনেই উনি কি ঠিক আছেন, নাকি ওনাকে বিভ্রান্তি করার জন্য কিছু রাজনৈতিক নেতারা ওনাকে ভুল পথে ধাবিত করছেন? এই বিষয়ে আমরা জানতে চাই, যেহেতু অন্তর্বর্তী সরকারের আমলে অত্যন্ত নাজুক অবস্থায় আছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যারা কিনেন মধ্যবিত্ত মানুষের লোকেরা। আমি টিসিবির পণ্য যখন সংগ্রহ করে মানুষ, আমি দেখতে গিয়েছি, রীতিমতো সেখানে সংগ্রাম হচ্ছে, যুদ্ধ হচ্ছে, এবং এক শ্রেণীর লোক আছে তারা মুখ খোলেন না, তারাও কিন্তু নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ, কিন্তু তারা ওখানে দাঁড়াতে লজ্জাও পান, আবার বলতেও পারেন না। এই সব বিষয় নিয়ে যদি আজকে আপনি একটু বলতেন। আমি খন্দকার মাসুদুজ্জামান, খোলামেলা জাতির উদ্দেশ্যে, দেশের উদ্দেশ্যে বলুন আপনি। দেখুন, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি গ্রিন পার্টির মতো একটি অফিসে এসেছেন আমার মতো একজন নেতার কথা শুনতে। এজন্য আপনাকে ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন যে এই সরকার এই 6 মাসে কি করেছেন, সেটার ভুল পথে যাচ্ছে কিনা বা সাকসেসফুল কিনা, সেসব প্রশ্নের উত্তর তো একটা হবে না। প্রথম কথা হচ্ছে যে এই সরকারের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা কিন্তু ছিল না। এই সরকার, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পেয়েছেন, এটা তো সত্যি কথা। তার ক্ষুদ্র ঋণ, তার 3-0, নানান কৌশল বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে, সেগুলো সব একাডেমিক। কিন্তু প্র্যাকটিক্যালি এই বাংলাদেশের মধ্যে একটি দেশ যেখানে 101টা শয়তানের বসবাস সব ক্ষেত্রে, যেমন ধরেন সব জায়গায় তো বিনষ্টকারীরা বসে আছে। আপনি তো এই রাষ্ট্রর মানচিত্র যেমন, এবং রাষ্ট্রের মানুষকে তো আপনি সব একবারে মেরে ফেলতে পারেন না। এই যারা রাজনীতি করে বা রাজনীতি করে না, যারা ব্যবসা করে কিংবা যারা অন্য কিছু করে, প্রত্যেকে কোনো না কোনো সূত্র ধরে চলছিল। আগের সরকারে যে অনিয়ম হয়েছে, সেই অনিয়ম তো অস্বীকার করতে পারি না আমরা। সেই অনিয়মের কারণে কিন্তু সেই সরকারকে ছাত্র জনতা হটিয়ে দিয়েছে। দুর্নীতির কারণে তাদের সুশাসন আনতে পারেনি সেজন্য, এবং তাদের যে ব্যর্থতা, সেগুলো দায়ভার নিয়েই তো তারা বিদায়ী হয়েছে। কিন্তু যারা চলে গেছেন তারা তো এদেশের মাটি নিয়ে যেতে পারেন নাই, এদেশের মানুষদেরকেও তো নিয়ে যেতে পারেন নাই। এই দেশটা যে সিস্টেমে অন্যায় হয়, দুর্নীতি হয়, সিন্ডিকেট হয়, ব্যবসায়িক, এই যে কৃষকের দাম পায় না, শোনেন যে কৃষক দ্রব্যমূল্যের দাম পাচ্ছে না, তা কৃষক দাম পাচ্ছে না, এখানে মধ্যস্বত্বভোগীরা শক্তিশালী। তারা কারা? তারা এই ফরিয়া ব্যবসায়ী, তারা কোনো না কোনো প্রভাবশালী মহলের ছত্রছায়ায় কাজ করে। তারা যে সরকারের পাল্টাক না কেন, তাদের সিস্টেম তো একই। তারা সরকারের পক্ষ থেকে, আগের সরকারও বলা হয়েছিল, এই সরকারও বলে যে এই সিন্ডিকেটগুলো অনেক শক্তিশালী। এই শক্তিশালী কারণ কি? কারণ প্রথম কথা হচ্ছে যে যারা অন্যায় দুর্নীতি করে তাদের বেশিরভাগ লোকই কিন্তু শিক্ষিত, এবং তারা বেশিরভাগ লোকই প্রভাবশালী। এই জন্যই প্রভাবশালী, তাদের অনেক টাকা পয়সা আছে। তারা অন্যায় দুর্নীতি করে, তারা সিন্ডিকেট করে টাকা পয়সা জমাইছে। তো সমাজে শক্তিশালী কারা? যার টাকা পয়সা নাই সে তো দুর্বল। যার অনেক টাকা পয়সা সে শক্তিশালী। অনেক সময় অনেক টাকা পয়সার মালিক যারা সিন্ডিকেট করে, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই। তারা এক এক সময় এক এক দলে ভর করে। তাদেরকে ধরতে হলে একটি সরকারকে
নির্মোহভাবে মানে খুঁজে দেখতে হবে, এবং এটা একটা চলমান প্রক্রিয়া। হুটহাট করে আপনি দুর্নীতি, সিন্ডিকেট, অন্যায় এগুলো উচ্ছেদ করতে পারবেন না। যদি উচ্ছেদ করতে যান তাহলে অপারেশন করতে হবে খুব ঠান্ডা মাথায়, চোখের অপারেশনের মতো। আপনি যদি হুটহাট করে অপারেশন করতে হবে, চোখই কানা হয়ে যাবে। রাষ্ট্রযন্ত্রের ভিতরে যেভাবে ওরা গঠিত হয়েছে এই দুর্নীতিবাজরা, তারা বিভিন্ন পরিচয়ে, ওইগুলো হুটহাট করে নির্বাচন করা সম্ভব না। যার কারণে এই যে সংস্কৃতির কথা বলা হচ্ছে না, এই যে সংস্কারের কথা বলা হচ্ছে না, এই সংস্কারের কাজটা রাত দিনে 24 ঘন্টায় সম্ভব না। এটা প্রশাসনের মধ্যে বিভিন্ন সেক্টরে বিভিন্ন সুবিধাবাদী লোকরা এমনভাবে ঢুকে গেছে। কিছু কিছু সাপ দেখবেন না, গাছের ডালের সঙ্গে পাতার সঙ্গে রং পাল্টায় ফেলে। কিছু কিছু পোকামাকড় দেখেন না, রং পাল্টে যায়। আমাদের দেশের কিছু লোক আছে যারা এই সিন্ডিকেট, যারা কালো টাকার ব্যবসায়ী, যারা দুর্নীতিবাজ, যারা কোটিপতি হয় অন্যায়ভাবে, কালো টাকার মালিক, তারা ওই সাপের মতো রং পাল্টায় ফেলায়। ফলে একসময় এদের দেখায় যে মনে হয় আওয়ামী লীগের খুব মানে লোক, আওয়ামী লীগেরই খুব চামচামি দালালি করতেছে। আবার একটা সময় পরে দেখবেন যে ইউনূস সরকারের চামচামি দালালি করতেছে। একদম বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন বিএনপির সঙ্গে চামচামি দালালি করবে। ফলে এগুলো আইসোলেট করা, এগুলো আইডেন্টিফাই করা খুব কঠিন। এটা আইডেন্টিফাই করতে হলে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নিরপেক্ষ, নির্লোভ এবং সৎ হতে হবে। সৎ রাজনীতিকে আপনি রাতারাতি দিতে পারবেন? আপনি কার দিয়ে করবেন? আপনি নিজেই যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন, সৎ মানুষ, সারা দেশের মানুষ তো ম্যাক্সিমাম অসৎ। একটা কথা বলা আছে না, আমাদের গ্রিন পার্টির গবেষণা সেল আছে, গ্রিন পার্টির হাজার হাজার শাখা পেজ আছে, ইউটিউব রিসার্চিং আছে। গ্রিন পার্টি বাজারে ধোপে টিকতে পারছে না কেন বলেন তো? কারণ গ্রিন পার্টি যখন সত্য কথা বলে, ন্যায় কথা বলে, তখন এগুলো মার্কেটে চলে না। মার্কেটে চলে হলো বাটপাড়ি, চামচামি এবং তোষামদি। যতই বেশি আপনার করতে পারবেন ততই বেশি আপনি বড় পার্টি। মানে আপনার অনেক টাকা আছে, আপনি বিরাট মিছিল করলেন, লম্বা একটা মিছিল করলেন, অনেকগুলো প্রেস ক্লাবে মিটিং করলেন, বলো যে হ্যাঁ আপনার পার্টি অনেক বড়। গ্রিন পার্টি তো একটা গরিব মানুষের প্রতিনিধিত্ব করে। গ্রিন পার্টির তত টাকা নাই, কিন্তু প্রেস ক্লাবে একটা মিটিং করতে 20,000 টাকা লাগে। কিন্তু গ্রিন পার্টির একদম তৃণমূল পর্যায়ে মানুষ আছে যারা একদম খেটে খায়, মুচি তাঁতি জেলে, তারা গ্রিন পার্টি করে। সেই গ্রিন পার্টিকে শক্তিশালী হইতে হলে, ক্ষমতায় আসতে হলে, দায়িত্বে আসতে হলে অনেক সময় লাগবে, কাজ করতে হবে, এবং সেই কাজ তো আমরা ছাড়ছি না। আজকে যেমন ধরেন এই সরকার যদিও অরাজনৈতিক, তারপরেও তাদের রাজনৈতিক অভিজ্ঞতা যদিও নাই, রাষ্ট্র চালানোর অভিজ্ঞতাও নাই, তারা যে এখন পর্যন্ত লেজে গোবর হয়ে যায় নাই, এটা তো সাবাস দিতে হবে, ওটাকে বড় সাবাস। তাও এই পর্যন্ত আসিস। যখনই দেখা যায় রাজনৈতিক দলেরা তাকে ল্যাং মারতে চায়, তখন বলে যে আসেন রাজনৈতিক দলের নেতারা আসেন, আপনার সাথে মিটিং করি। এই যে আজকে আলোচনায় আমি বললাম যে কিছু পত্রিকার পাতা থেকে আর কিছু থেকে ওই অফিসে আসেন, সেখান থেকে তথ্য অফিসে আসি, আমি লাইভে আসি, সেখান থেকে ওই কিছু তথ্য সংগ্রহ করে এই সরকার। আগে টিভি স্ক্রল দেখে, তার পত্রিকায় পাতায় দেখে যে এই 50টা বা 20টা দলের নাম পায়, তাদের ডেকেই আলোচনা করে। রাষ্ট্র তো আর কারোর খালু না, রাষ্ট্র তো আর কোনো রাষ্ট্র তো নিরপেক্ষ। রাষ্ট্র মাটির নিচ থেকেও নেতা খুঁজে বের করবে যে হ্যাঁ তোমাকে আমরা মিটিং মিছিলে পত্রিকায় দেখিনি, বাট সোশ্যাল মিডিয়ায় দেখেছি তোমরা সরব আসো। তাহলে রাষ্ট্রের সেগুলো টোকাটুকে বের করার দরকার নেই। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে শুধু বলা যে যারা রাজনীতি করেন, যে তাদের কলেবর যত বৃদ্ধি হোক না কেন, তারা যে ছোট অবস্থানই থাকুক না কেন, সবাই আসেন। দরকার হলে ওই স্টেডিয়ামের মধ্যে মিটিং করেন, চিনমূর্তি কনভেনশনে করেন, যেখানে হাজার হাজার মানুষ, হাজার হাজার নেতা। তোমার সমস্যাটা কি? হাজার হাজার নেতা, তার মধ্যে লাখ লাখ নেতা, তার মধ্যে হাজার হাজার খেতা। তা এই কথা হচ্ছে যে যারা দেশের জন্য কাজ করে, ঘরে খেয়ে বনের মোষ তাড়ায়, তাদেরকে তো রাষ্ট্র মূল্যায়ন করতে হবে ভাই। এখানে তো কোনো দলকে কেউ বেতন দেয় না, ভাতাও দেয় না, রাষ্ট্র থেকে কোনো বরাদ্দও নাই যে আপনি এটা রাজনৈতিক দল করলে মাসে 10,000 20,000 পাবেন, তা তো না। তা যেহেতু তা না, সেহেতু রাজনৈতিক দল নিবন্ধনের জটিলতাও দূর করে দিতে হবে এবং রাজনৈতিক দল বলে স্বীকৃতি দিতে হবে। তাইলে হবে কি, অনেকগুলো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসা সম্ভব, এবং সেটাও সম্ভব। আমরা তো অনেক নেতাকে নেতা মানতে রাজি, বড় বড় নেতা, বড় বড় দল, যাদের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে সম্পর্ক আছে, যারা ডাকসুর ভিপি বা চাকসুর জিএস, কিংবা যারা হলো বড় বড় অর্থনীতিবিদ, কেউ বড় আইনজীবী, আমরা তাদের মানতে তো অসুবিধা নেই, 1000টা সালাম দেবো, লিডার বলবো, সব ঠিক আছে। তাদেরও তো দায়িত্ব আছে যে আমাদেরকেও সম্মান করা বা আমাদেরকেও যতটুকু প্রাপ্যতা দেওয়া। তারা তো সবসময় আমাদেরকে কর্মী মনে করে। অন্য অন্য যারা, যাকে অনেকেই বলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দল, যারা অনেকেই বলে ছোট দল,
বা প্রসার লাভ করে নাই, নানান কারণে হয় নাই, পয়সা নাই, টাইসা নাই অনেকের। কিন্তু সেই সমস্ত বড় নেতাদের উচিত হবে সবাইকে সমানভাবে সম্মান করা, রাষ্ট্রেরও উচিত হবে সবাইকে সমানভাবে ডাকা বা সম্মান করা। আজকে 3টার সময় আলোচনা হচ্ছে, কিছু কিছু রাজনৈতিক দল হয়তো গণতন্ত্র মঞ্চ বা অন্যান্য কিছু বা বিএনপি এদের সঙ্গে হাতে গোনা কিছু মানে যেগুলো মানসম্মত মনে করেন আর কি, ওরা এটাকে বলে কি, এটাকে বলে একটা ব্র্যান্ডিং সিস্টেম। ব্র্যান্ডিং, আপনি বাটার জুতো ছাড়া কেনবেনই না। আরে কত অখ্যাত কোম্পানির জুতা পরে আমার রাম রহিম জন, হ্যাঁ, হরিমদ্দি সরিমদ্দি রাস্তাঘাট 16 কোটি মানুষ ব্যবহার করে। যে 16 কোটি যদি মানুষ থাকে, তার 15 কোটি মানুষ যে কোম্পানির জুতা পরে, তার 1 কোটি লোকেরও সেই বাটার জুতা সেই জুতা পরাইতে পারে না। অর্থাৎ ব্র্যান্ডিং সিস্টেম থেকে আমাদের বেরোতে হবে। আপনারা যদি মনে করেন 2-4-5টা দলই সব দেশের সব, তাহলে আপনারা মারাত্মক ভুল করবেন। যাই হোক, এই সরকার ভালোই করতেছে, তাদের যোগ্যতা অনুযায়ী করছে। তবে প্রশ্ন উঠেছে যে নির্বাচন মানে মুরগি আগে না ডিম আগে, নির্বাচন জাতীয়টা হবে নাকি অজাতীয়টা আগে হবে। মানে আমি অজাতীয় বললাম এই কারণে, স্থানীয় সরকার নির্বাচনটা আগে হবে। কেউ বলছে স্থানীয় সরকার নির্বাচন পরে যদি হয় তাহলে যারা ক্ষমতা আসবে তাদের লোকজনই জিতবে। আর কেউ বলছে যেটা আগে হয়ে যায় তাহলে এত নিরপেক্ষভাবে সৎযোগ্য লোক জিতবে। কিন্তু আমাদের বক্তব্য তা না। আমাদের বক্তব্য যদি আপনি নির্বাচন সিস্টেমটা ওকে করেন, নিরপেক্ষ করেন, এবং প্রচার প্রসারে যদি একটা নিরপেক্ষতা থাকে, এবং সেই সাথে কালো টাকা পেশিশক্তির যদি কোনো সরকার এটাকে দমিত করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে নিশ্চয়ই টাকা নাই, পয়সা নাই, সৎ লোক, মেধাবী লোক নির্বাচিত হতে পারবে। তো সেটা জাতীয় নির্বাচনের আগেই কি আর পরেই কি? অনেকে জাতীয় নির্বাচনের আগে দিয়ে তার লাভ খোঁজে, অনেকে জাতীয় নির্বাচনের পরে স্থানীয় নির্বাচন দিয়ে তার লাভ খোঁজে। লাভ ছাড়া খোঁজে এমন লোকের সংখ্যা আছে নাকি? আপনি দেখেন তো। আপনাদের এই টিভিটা হচ্ছে তারা নিউজ বিটি নাকি, বা আপনাদের আমাদের 10টা ইউটিউব চ্যানেল, 10টা ইউটিউব আছে না, 20টাও থাকতে পারে। আপনাদের প্রচার প্রসার ভালো, কিন্তু মাল্টিমিডিয়া। আপনারা কি চান? আপনারা চান ডান বাম ছোট বড় ইসলামিক সব দলের নেতাদেরই আপনারা বক্তব্য নেন। আমাদের বক্তব্য হচ্ছে গ্রিন পার্টির বক্তব্য হচ্ছে যে এখানে আপনার সমস্ত রাজনৈতিক দলের যে কোনো কনসেপ্টের তাদের সঙ্গে আমরা যাব, আমাদের কথাটা আমরা বলে দেবো। এই যে আমি একটু আলোচনায় বললাম না যে আমি যদি এরকম দলের আলোচনায় যাই যেখানে আওয়ামীপন্থীরা বেশি, আমাকে সবাই বলো যে আপনি কি আওয়ামীপন্থী, বা এমন একটা জায়গায় আলোচনা করতে গেলাম যেখানে বিএনপি পন্থীরা বেশি, আমার হয়তো কেউ বলতে পারে আপনি বিএনপি পন্থী। বা একটা হুজুরদের আলোচনায় গেলাম, আমি আমার কথা বলবো, কিন্তু বলবো যে মনে হয় ধর্ম নিয়ে রাজনীতি করে। অতএব এটাকে করতে হবে, ভাবতে হবে যে আমি আমার কথাই বলতে চাচ্ছি, আমি কিন্তু আমার কথাই বলতেছি, আমি অন্যের কথা বলতেছি না। তো বুলেট মারলেও আমাকে, হ্যাঁ, এখানে আমি সাউন্ড তো কমাইলাম না ভাই, সাউন্ডটা বাসে কামনা, এটা কেটে দিয়ে না।